আজকে তোমাদের আলোচনা করব স্থিতিস্থাপক স্থিতিশক্তি সম্পর্কে। অর্থাৎ আমাদের অভিকর্ষীয় স্থিতিশক্তি আমাদের আলোচনা হয়েছিল। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অর্থাৎ স্থিতিস্থাপক স্থিতিশক্তি মানে হচ্ছে যে কোনো বস্তুকে তার আকৃতির পরিবর্তনের জন্য যে তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তোমরা দেখবে আগেকার দিনে ছিল যে দম দেওয়া ঘড়ি, এখন কারোর বাড়িতে আছে। অর্থাৎ আমরা যদি দম দিই মানে এখানে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটাকে যদি সংকুচিত করি তাহলে কি হবে না ঘড়িটা তার ঘড়ির কাঁটাগুলো চলার ক্ষমতা অর্জন করে। অর্থাৎ এই যে তোমার আকৃতির পরিবর্তন করলাম, অর্থাৎ স্প্রিংকে যদি তুমি প্রসারিত করো, তার মাঝে যদি একটা কিছু কাগজের টুকরো রাখো বা কোনো কিছু রাখো, দেখবে সে কিন্তু যখন তুমি ছেড়ে দিবে তখন কিন্তু কি করবে না তোমাকে সে কিন্তু কাজ করার সামর্থ্য অর্জন করবে। অর্থাৎ আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি সঞ্চিত থাকছে তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তীর ধনুকে যখন ধনুকটাকে তোমার টানা হয় তখন তার মধ্যে শক্তি সঞ্চিত হয়, ফলে তীরটা কিন্তু যেমন জোরে টানা হবে ধনুককে সেরকম জোরে কিন্তু তীর তত বেগে ছুটে যাবে। অর্থাৎ সেটা ওই ছুটে যাওয়ার জন্য শক্তিটা পেল কোথা থেকে? এই তীরের আকৃতির পরিবর্তনের জন্য। তোমরা একটা বাড়িতে করতে পারো, এই দুটো আঙুলের মাঝে একটা রাবারকে রাখবে, রাবারটাকে টান দেবে আর রাবারের সাথে একটা কাগজ রাখবে। যেই রাবারটাকে ছাড়বে দেখবে কাগজটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ছে। অতএব এই আকৃতির পরিবর্তনের জন্য যে কাজ করার ক্ষমতা অর্জন করছে কোনো একটা বস্তু, সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এই শক্তি তো আমরা আগের দিনই আলোচনা করেছিলাম যে কোনো কিছু শক্তি না দিলে কিছু পাবো না। তাহলে এখানে কোথা থেকে শক্তি পাচ্ছে? যখন অর্থাৎ এখানে চলে আসছে স্থিতিস্থাপকতা কথাটা। অর্থাৎ কোনো বস্তুকে তুমি আকার বা আকৃতির পরিবর্তন করছো, সে কিন্তু সেটাতে বাধা দিবে। অর্থাৎ সেই বাধাটাকে অতিক্রম করার জন্য আমাকে কিন্তু কাজ করতে হবে। আমি যে কাজটা করছি সেই কাজটাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকছে। অর্থাৎ আমি একটা রাবারকে টানছি, রাবার কিন্তু তার আকৃতিটা পরিবর্তন করতে চায় না। যখন আমি এই রাবারটাকে টানছি অর্থাৎ আকৃতির পরিবর্তন ঘটাচ্ছি, তখন কি হবে না আমাকে কাজ করতে হবে, অর্থাৎ আমাকে বল প্রয়োগ করতে হবে, কাজ করতে হবে। এই যে কাজটা যেটা করছি সেই কাজটাই কিন্তু স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকছে। আমরা যদি একটা স্প্রিং দেখাই তোমাদের, মনে করো এরকম একটা সাইজের স্প্রিং ছিল, তাকে আমরা সংকুচিত করছি। এই প্রাথমিক দৈর্ঘ্য ছিল মনে করো স্প্রিং এর x1, পরবর্তীকালে দৈর্ঘ্যটা হলো মনে করো x2। যদি ধরে নিই যে x1 গ্রেটার দেন x2, অর্থাৎ এটা সংকুচিত হলো, x2 কম মানে, তাহলে ডেল্টা এক্স সমান কত হবে? x1 মাইনাস x2। তো এই ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিস্থাপক স্থিতিশক্তি হবে হাফ ইন্টু কে ইন্টু ডেল্টা এক্স তার স্কোয়ার। ডেল্টা এক্সটা কি না প্রাথমিক দৈর্ঘ্য মাইনাস অন্তিম দৈর্ঘ্য। অর্থাৎ যে দৈর্ঘ্যের পরিবর্তনটা হলো, যত পরিবর্তন বেশি হবে তত স্থিতিস্থাপক শক্তিটা বেশি সঞ্চিত থাকবে। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আকৃতির পরিবর্তন যে জন্য বলা হয় কনফিগারেশন চেঞ্জ, অর্থাৎ আকৃতির পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য সঞ্চিত হয় তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে আজকে তোমাদের যেটা স্থিতিশক্তি সংক্রান্ত বিষয়টি তোমাদের শেষ হলো। এখানে আমরা একটা অভিকর্ষীয় স্থিতিশক্তির একটা অঙ্ক তোমাদেরকে করাবো। অভিকর্ষীয় স্থিতিশক্তিটাই বেশি আসে পরীক্ষাতে। যেমন ধরো একটা অভিকর্ষীয় স্থিতিশক্তি আগে আমরা দিন পেয়েছিলাম mgh। তাহলে ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উচ্চতায় 4 কেজি ভরের একটি বস্তুকে রাখা হলে বস্তুটির স্থিতিশক্তি নির্ণয় করো। স্থিতিশক্তি সমান তাহলে কি mgh, m কত 4 কেজি, g মানে হচ্ছে SI পদ্ধতিতে 9.8, তাহলে ইন্টু 9.8, আর কত হাইটে তোলা হয়েছে 10 মিটার, তাহলে 4 ইন্টু 9.8, 9.8কে 10 দিয়ে গুণ করলে 98, 4 ইন্টু 98 গুণ করলে যত হবে তত জুল হচ্ছে স্থিতিশক্তি। এরকম টুকিটাকি অঙ্ক তোমাদের আসবে। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কি না গতিশক্তি। তুমি দেখবে যে একটা যদি
পেরেক মনে করো কাঠের মধ্যে তোমরা বা দেওয়ালের মধ্যে তোমরা আটকাতে চাও, তখন দেখবে যদি তুমি হাতুড়িটাকে আস্তে পেরেকের উপরে নামিয়ে রাখো, তখন কিন্তু পেরেকটা ওই দেওয়ালে বা কাঠের মধ্যে ঢুকছে না। এবারে যদি হাতুড়িটাকে অনেক দূর থেকে একটা গতি দিয়ে নিয়ে আসো, তখন কিন্তু পেরেকটা ওই কাঠের ব্লকের মধ্যে বা দেওয়ালের মধ্যে ঢুকবে। অর্থাৎ আমাকে একটা গতি দিয়ে মাপতে হবে। অর্থাৎ এই যে গতি দিলাম, তার ফলে পেরেকটা একটা কাঠের ব্লকের মধ্যে ঢুকে গেল, অর্থাৎ সে কাজ করলো। তাহলে এই কাজ করার সামর্থ্যটা কোথা থেকে পেলো? গতির জন্য, হাতুড়িটার জন্য কিন্তু না। গতিটা পেলো তবেই হাতুড়িটা কাজ করতে পারলো। অতএব কোন গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হচ্ছে গতিশক্তি। সেরকম তোমরা দেখতে পাবে যে যদি আমরা একটা কাঁচের জানালা আছে, যে আমরা কোনো একটা পাথর যদি হালকা করে কাঁচের জানালার উপর গতি না দিয়ে জানালাতে গিয়ে টাচ করাই, কাঁচের জানালা কিন্তু ভাঙবে না। কিন্তু যদি দূর থেকে ছুরি, অর্থাৎ আমরা যদি পাথরটাকে গতি দিই, তখন কিন্তু সে ওই কাঁচটাকে ভাঙার ক্ষমতা অর্জন করবে। অর্থাৎ সে কাজ করতে পারলো, কাঁচটাকে সে ভাঙতে পারলো। অতএব এইটা হচ্ছে গতিশক্তি। সেরকম উইকেট বলের কথা যদি আমরা বলি, উইকেটের যখন আমরা বলকে জোরে ছুড়বো, তাহলে তখন কি হবে? সেটা কাজ করার সামর্থ্য অর্জন করবে। সেই জন্য সেটাকে বলা হচ্ছে তোমার গতিশক্তি। অর্থাৎ কোন গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জিত হয় তাকে বলা হচ্ছে গতিশক্তি। তো আমরা গতিশক্তির রাশিমালা নির্ণয় করব। দেখো ম্যাথামেটিক্যালি গতিশক্তির রাশিমালা আসবে কি না, গতিশক্তি সমান আসবে ½ mv²। অর্থাৎ গতিশক্তি কার উপরে নির্ভর করবে? ভরের উপরে নির্ভর করবে এবং বেগের উপরে নির্ভর করবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা বস্তুকে যদি আমি ছোট একটা পাথর মনে করো কোনো জায়গায় ছুড়লাম, কাঁচের জানলার কথাই বলছি, একই বেগ দিয়ে কাঁচের জানলাতে একটা ছোট পাথর ফেটলাম আর বড় পাথর ছুড়লাম মনে করো, কোন ক্ষেত্রে কাঁচের জানলাটা বেশি নষ্ট হবে বা গুড়িয়ে যাবে? যখন আমরা বড় পাথর ছুড়বো। অতএব ভর যখন বেশি হবে। তাহলে গতিশক্তি তোমরা দেখতে পাবে, আমরা ম্যাথামেটিক্যালি এখন করে দেখাবো যে গতিশক্তি হচ্ছে ভরের উপরে নির্ভর করে এবং গতিবেগের উপরে নির্ভর করে। যেমন কি একটা জিনিস মনে করো যে একটা বস্তু আছে, m ভরের একটা বস্তু, এর প্রাথমিক বেগ ধরে নিলাম এখানে ভিটা কিন্তু অন্তিম বেগ ধরি সাধারণত, আমি এখানে প্রাথমিক বেগ ধরছি। অর্থাৎ একটা বস্তু এটা, তার ভর হচ্ছে m, বেগ হচ্ছে v। এরপরে কি হচ্ছে, এই গতিশীল বস্তুটাকে, কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে আমাকে কি করতে হবে? যেদিকে গতি আছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে। ধরে নিলাম আমি বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে কি হলো না, সে কিছুটা দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটাকে যদি আমরা বলি এস দূরত্ব যাওয়ার পরে সে থেমে গেল। অর্থাৎ অন্তিম বেগ কত হলো? অন্তিম বেগ 0 হলো। কত দূরত্ব যাওয়ার পরে? এস দূরত্ব যাওয়ার পরে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম তার ফলে যে কার্যটা হলো, সেই কার্যটাই হচ্ছে কি না তার গতিশক্তির পরিমাপ। অর্থাৎ আমি বলটাকে থামালাম, তাহলে থামালাম কিসের মাধ্যমে? কার্যের মাধ্যমে। আমি কাজ করলাম, তাহলে বল প্রয়োগ করলাম, তারপরে ফলেও কিছুটা স্মরণ হলো। তাহলে বল ইন্টু স্মরণ মানে কৃতকার্য। এই যে পরিমাণ কার্যটা হলো, অর্থাৎ কার্যটা বলটা করলো, সেই কার্যটাই হচ্ছে কি না গতিশক্তির পরিমাপ। তাহলে এখানে কৃতকার্য কত না, কৃতকার্য W সমান হচ্ছে বল ইন্টু স্মরণ, তার মানে F ইন্টু Fs। এবারে দেখো এই কার্যই হচ্ছে, যেহেতু আমাকে একে থামাচ্ছে কে? এই কার্যটা এই বলটাকে থামিয়ে দিচ্ছে, তার মানে এই কার্যের পরিমাণটাই হচ্ছে গতিশক্তি। অতএব বলটার গতিশক্তি কি হবে? বলটির গতিশক্তি সমান হচ্ছে কৃতকার্য বিরুদ্ধ F বল প্রযুক্ত কৃতকার্য। অর্থাৎ F বল যেটা প্রয়োগ করলাম বিরুদ্ধে, সেটাই হচ্ছে তোমার কৃতকার্য। তাহলে আমি এখানে 3টে জিনিস ব্যবহার করব। যে তাহলে গতিশক্তিকে যদি আমি বলি, কে লিখছি, পটেনশিয়ালে পি লিখেছিলাম, পি মানে পটেনশিয়াল বা স্থিতিশক্তি, গতিশক্তি মানে হচ্ছে কে কাইনেটিক এনার্জি।
তাহলে ই কে সমান হচ্ছে এই বিরুদ্ধ এফ বল প্রযুক্ত যে কৃতকার্য সেটাই। এরপরে এখানে তিনটে ফর্মুলা কাজে লাগবে, তোমরা নিউটনস লতে পড়েছো এফ ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ তোমার বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। আর কি কাজে লাগাবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2s, এটা তোমরা জানো মন্দনের ক্ষেত্রে 2s। এরপরে আছে কি না আরেকটা ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু, আর এই ফর্মুলাটা কাজে লাগালাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এই কৃতকার্য ই সমান আমরা কি লিখতে পারি, এফ ইন্টু এস, এফ ইন্টু এস। এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এফ সমান হচ্ছে এম এ, তাহলে এম ইন্টু এ ইন্টু এস। এখানে দেখো তুমি প্রাথমিক বেগ কত ছিল, ভি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু এই ভি স্কোয়ারের জায়গায় ভি এর জায়গায় কি বসবে, অন্তিম বেগ মানে জিরো, এটা তো অন্তিম বেগ। এই ভি ছিল কিন্তু অন্তিম বেগ, ফর্মুলাতে মনে রাখবে। ইউ হচ্ছে প্রাথমিক বেগ, কিন্তু জেনারেল কনভেনশনে গতিশক্তির ক্ষেত্রে প্রাথমিক বেগটা ভি ধরা হয়। তাহলে এখানে ফর্মুলাটা কি বসবে, অন্তিম বেগ হচ্ছে জিরো, তার মানে অন্তিম বেগ হচ্ছে জিরো তার স্কোয়ার, প্রাথমিক বেগটাই এখানে ভি ধরা হয়েছে, তাহলে ভি তার স্কোয়ার মাইনাস এখানে ধরে নিলাম যে মন্দনটা কত না এ। এই যে আমরা এফ বল বিরুদ্ধ বল প্রয়োগ করেছি, তারপরে মন্দন সৃষ্টি হবে, তবে বলটা থামবে, বস্তুটা থামবে। তাহলে এই এ মন্দনটা এখানে এই ধরছি, এবং সরণটা তো ধরেইছি যে দূরত্ব এ গেছে 2as। তাহলে আমরা ক্যালকুলেশন এটা জিরো হবে, এদিকে নিয়ে এলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, বা আমরা লিখতে পারি কি না এস ইকুয়াল টু বা এ 2as ইকুয়াল টু ভি স্কোয়ার। এরপরে দেখো আমরা এমনি করতে পারি এটাকে যে এম ইন্টু 2as বাই 2, 2 2 কেটে যাবে, অর্থাৎ উপরেও 2 লিখলাম নিচেও 2 লিখলাম, 2 বাই 2 মানে 1, কোনো অসুবিধা নেই। এবারে 2as এর জায়গায় তুমি কি লিখে দাও, এম ইন্টু ভি স্কোয়ার। 2s এর জায়গায় আমরা ভি স্কোয়ার লিখতে পারি, তাহলে ভি স্কোয়ার বাই 2 দ্যাট ইজ এমনি আকারে লেখা হয় হাফ অফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এটা কি হচ্ছে না হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে আরেকবার আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিই। এখানে কিন্তু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs এর ক্ষেত্রে এটুকু মনে রাখবে যে এখানে যে ফর্মুলায় ভি স্কোয়ার বলা হয়, এই ভি স্কোয়ার কিন্তু অন্তিম বেগ। তাহলে সব থেকে ভালো হচ্ছে ফর্মুলাটাকে মনে রাখা এইভাবে যে অন্তিম বেগের স্কোয়ার ইকুয়াল টু, এই জায়গাতে নালে গুলিয়ে যায় ছেলেদের, প্রাথমিক বেগ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস। 2a হচ্ছে মন্দন, এস হচ্ছে তোমার সরণ, যতটা গেল দূরত্ব গেল, এখানে দূরত্ব হচ্ছে এস। তাহলে এই জায়গাতে আমি যেহেতু প্রাথমিক বেগটাই ধরে নিয়েছি যে একটা বস্তু ভি বেগে গতিশীল, এম ভরের একটা বস্তু ভি বেগে গতিশীল, তার বিরুদ্ধে আমি এফ বল প্রয়োগ করছি। এফ বল প্রয়োগ করাতে বস্তুটা কত দূর গেল না তার মধ্যে একটা মন্দন সৃষ্টি হলো, যেহেতু তাকে আমি বল প্রয়োগ করছি থামানোর জন্য, তার মন্দন প্রয়োগ করছি, সেই জন্যে কি হবে না মন্দন প্রয়োগ করার ফলে সে কিন্তু থেমে যাবে একটু পরে। থেমে যাওয়ার জন্য তাহলে কি হলো না আমি যে কৃতকার্যটা হচ্ছে এক্ষেত্রে, সেই কৃতকার্যটাই হচ্ছে গতিশক্তি, কারণ গতিশক্তি সমান এক্ষেত্রে তার জন্য কৃতকার্য হয়ে গেল। যে কার্যটা করতে হলো আমাকে অ্যাকচুয়ালি কি, যে ওর বল ছিল আমি তাকে থামাচ্ছি, তার মানে ও যে পরিমাণ শক্তিটা ছিল সেটাকে আমাকে কাজের মাধ্যমে থামাতে হলো। তাহলে আমার যে কাজটা করতে হলো সেই কার্যটাই হচ্ছে তোমার গতিশক্তি। তাহলে এখানে কৃতকার্য সমান তোমরা জানো বল গুণিত সরণ, তাহলে গতিশক্তি সমান কি হচ্ছে, আমি যে বলটা প্রয়োগ করার ফলে যে কৃতকার্যটা হলো যেটা এফ ইন্টু এস, তাহলে আমরা এখানে লিখতে পারলাম যে ই অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান এফ ইন্টু এস। এবার আমরা দুটো ফর্মুলা কাজে লাগালাম, কি নিউটন সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ, আর কি ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2s, যেটা ভি কিন্তু অন্তিম বেগ, এখানে ভি আমরা প্রাথমিক বেগ ধরেছি। তাহলে এখানে অন্তিম বেগটা কত হয়েছে জিরো, তাহলে জিরো স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগটা ভি, তাহলে ভি স্কোয়ার মাইনাস 2s, তাহলে এটা জিরো হয়ে গেল, এটা সমীকরণে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2s। এবারে এই যে এফ এর জায়গায় কি লিখলাম, এম ইন্টু এ লিখতেই পারি। এবারে এম ইন্টু এ ইন্টু এস, এবারে এম ইন্টু
উপরেও 2 দিয়ে নিচে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2/2 মানে তো 2m/a থাকলো। 2a এর জায়গায় কি লিখে দিলাম v স্কয়ার, তাহলে m × v স্কয়ার বাই 2 ভালো করে সাজিয়ে লিখলাম হাফ অফ m v স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জি কিসের উপরে নির্ভর করছে দেখো, ই কে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ অফ m × v স্কয়ার। যদি ভেলোসিটি ফিক্সড থাকে, v যদি স্থির হয়, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, প্রপোর্শনাল টু m। যত ভর বেশি হবে তত কাইনেটিক এনার্জি কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। আবার তোমার যদি আমরা ভর স্থির রাখি, অর্থাৎ সমান বলের ভরের যদি বস্তুকে আমরা থ্রো করি, তখন কাইনেটিক এনার্জি কি হবে না ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি, যখন এম স্থির। অর্থাৎ এম এর উপরে অ্যাকচুয়ালি তাহলে কাইনেটিক এনার্জি কি নির্ভর করছে, এম আর ভি এর গুণফলের উপরে। হাফ তো একটা স্থির রাশি, তাই এখানে ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কি হবে, দ্বিগুণ হবে। কিন্তু গতিবেগের ক্ষেত্রে দেখো স্কয়ার আছে, অর্থাৎ যদি বেগটা আমি কি করি না দ্বিগুণ করি, তখন কিন্তু গতিশক্তি কত হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ প্রাথমিকের থেকে 4 গুণ হয়ে যাবে। এটা একটা ব্যাপার গেল। এরপরে আরেকটা জিনিস আমরা এখান থেকে শেখাবো, সেটা হচ্ছে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। এটা পরীক্ষাতেও আসে অনেক সময়। ভরবেগ মানে কি, ভরবেগকে যদি পি বলি, মনে করো একটা বস্তু তার এম ভরের একটা বস্তু ভি বেগে গতিশীল। এম ভরের যদি একটা বস্তু ভি বেগে গতিশীল হয় তাহলে, এবং গতিশক্তি যদি ই কে হয়, তাহলে ই কে সমান কত, হাফ অফ এম ভি স্কয়ার। আর গতিবেগ ভরবেগ কত হবে, ভরবেগ সমান আমরা জানি ভর গুণিত বেগ, তাহলে এম ইন্টু ভি হবে এম ভি। এরপরে এখানে দেখো আমরা কি করতে পারি না, এখানেও এম দিয়ে গুণ করছি, এখানেও মনে করে এম দিয়ে গুণ করছি, তাহলে আমরা কি করতে পারি, এম ইন্টু ই কে সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার ইন্টু এম। উভয় দিকেই এম দিয়ে গুণ করলাম, এম এম কেটে যাচ্ছে মনে করো, তাহলে এটাই পড়ে থাকছে, তাহলে এম দিয়ে গুণ করলে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করছি, এটাকে এম এম গুণ করে দিলাম, তাহলে হাফ অফ এম স্কোয়ার ভি স্কোয়ার হয়ে গেল। এটাকে দুইটাকে দিকে গুণ করে দিলাম, তাহলে আমরা লিখতে পারি এম স্কোয়ার ভি স্কোয়ার সমান 2m/e। এবারে এম স্কোয়ার ভি স্কোয়ার, এম ভি যদি হয় পি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এম ভি তার হোল স্কোয়ার সমান 2m/e। এম ভি মানে হচ্ছে কি ভরবেগ, তাহলে ভরবেগ পি তার স্কোয়ার সমান হচ্ছে 2m/e, এটা হচ্ছে 2m/e কে। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2m/e কে, বা পি ইকুয়াল টু হচ্ছে √2m/e কে। এই সম্পর্কটাও আমাদের করতেও বলা হয় এবং অঙ্কও থাকে। তাহলে খুবই ইজি হবে জিনিস, শুধু কি রিঅ্যারেঞ্জ করা। ই কে কাইনেটিক এনার্জি সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, আর ভরবেগ সমান জানি আমরা এম ভি। তাহলে আরেকবার দেখে নাও কি করলাম, উভয় দিকে এম দিয়ে গুণ করলাম, তো উভয় দিকে এম দিয়ে গুণ করলে সেটা অপরিবর্তিত থাকে। তারপর আমরা একটু রিঅ্যারেঞ্জ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2m/e কে কাইনেটিক এনার্জি বা ই যাই ধরি, তাহলে এটাকে আমরা এম স্কোয়ার ভি স্কোয়ার সমান লিখতে পারি এম ভি তার স্কোয়ার, তাহলে 2m/e কে। তাহলে এম ভি মানে কি পি, তাহলে তো ভরবেগ পি তার স্কোয়ার সমান 2m/e কে, তাহলে পি সমান কি হবে √2m/e কে বা 2m/e। আমি কাইনেটিক এনার্জি বলার জন্য ই কে ব্যবহার করছি, তাহলে পি ইকুয়াল টু √2m/e কে। এক্ষেত্রে যেমন দেখো এই ধরনের কিছু অঙ্ক আসে, একটা অঙ্ক আমি করে রেখেছি, বুঝিয়ে দিচ্ছি তোমাদের। 100 গ্রাম ভরের একটা গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ হচ্ছে 1000 গ্রাম সেমি সেন্টিমিটার ইনভার্স, মানে এটা ভরবেগ, বস্তুর গতিশক্তি কত। তাহলে ভরবেগ দেওয়া আছে পি কত 1000, 2 নিয়মের 2 বসলো, ভর কত 100, তাহলে ইন্টু 100 ইন্টু এ। এবারে ক্যালকুলেশন করা, কি করলাম, উভয় দিকে বর্গ করলাম, উভয় দিকে বর্গ করিয়া পাই। বর্গ করলে কি হলো, এই রুটকে যখন বর্গ করবো তাহলে রুটটা উঠে গেল, তাহলে 200e, 100 ইন্টু 200e সমান 1000 তার স্কোয়ার, তাহলে ই সমান কত হবে এ স্কোয়ার, অর্থাৎ 1 পিঠে 6টা 0 ডিভাইড বাই 200, তাহলে 5000। তাহলে 5000 আর গেল কি না বস্তুটি গতিশক্তি। এই গেল আমাদের কি না তোমাদের গতিশক্তি সম্পর্কে ধারণা। গতিশক্তি সংক্রান্ত আরেকটা প্রশ্ন যেমন থাকে, সেটা তোমাদের আমি দেখাই, সেটা কিরকম না
এখানে এই প্রশ্নটাও মাঝে মধ্যে আসে, তোমরা বুঝে নাও একটু, যে একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান। একটা হালকা বস্তু আছে এবং একটা ভারী বস্তু আছে, দুটোর গতিশক্তি বলেছে সমান। বস্তু দুটির মধ্যে কার ভরবেগ বেশি হবে? আমরা ধরে নিলাম যে একটা হালকা বস্তু একটা ভারী বস্তু, হালকা বস্তুর ভর m1, বেগ v1, গতিশক্তি u1 ধরলাম। তাহলে u1 সমান কি হবে? হাফ অফ m1 v1 স্কোয়ার, গতিশক্তির ফর্মুলা। ভারী বস্তুটার ভর ধরে নিলাম m2, বেগ v2, গতিশক্তি e2। তাহলে e2 সমান কত হবে? হাফ m2 v2 স্কোয়ার। আর কি বলা আছে? যে দুটো বস্তুরই কিন্তু গতিশক্তি সমান। তাহলে গতিশক্তি সমান হলে প্রশ্নানুসারে কি হবে? u1 সমান e2, অর্থাৎ u1 সমান e2। তার মানে হাফ m1 v1 স্কোয়ার সমান হাফ m2 v2 স্কোয়ার। হাফ হাফ বাদ দিয়ে দিলাম দুদিক থেকে। দেখো এবারে আমরা ভরবেগ আনবো। তো এই সমীকরণে m1 আছে, তাহলে m1 স্কোয়ার করার জন্য কি করলাম? উপরটাকেও m1 দিয়ে গুণ করলাম, নিচটাকেও m1 দিয়ে গুণ করলাম। তাহলে অপরিবর্তিত থাকছে, m1 m1 কেটে যাচ্ছে, মানে এটা আসি, এটার জায়গায় এটা লিখতেই পারি। উপরে এখানে এইদিকে সেরকম, উপরেও m2 লিখলাম, নিচেও m2 লিখলাম, এমনিতে তো কেটে যাচ্ছে, m2 মানে 1, তাহলে আমি সাজিয়ে লিখতেই পারি। এরপরে দেখো এটাকে এই উপরের m1টাকে উপরের m1 এর সাথে গুণ করলাম, তাহলে m1 স্কোয়ার v1 স্কোয়ার ডিভাইড বাই m1 ইকুয়াল টু উপরে কি হচ্ছে? m2 স্কোয়ার, m2 m2 গুণ করলাম, v2 স্কোয়ার বাই m2। তাহলে এরপরে m1 v1 স্কোয়ার বাই m2 v2 স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? m1 বাই m2। দেখো কোনাকুনি গুণ করলে একই আসছে কিনা? m1 স্কোয়ার v1 স্কোয়ার ইন্টু m2, এটা কোনাকুনি গুণ ছিল, এখানেও তাই আসছে। দেখো m2 আছে, এটা উপরে চলে গেল m1। এরপরে তাহলে এটা পুরোটা স্কোয়ার লিখতে পারতাম একবার, m1 v1 তার স্কোয়ার m2 v2 স্কোয়ার, মানে পুরোটা স্কোয়ার সমান হচ্ছে m1 বাই m2। যদি বুঝতে অসুবিধা হয় একবার লিখছি, দরকার হলে m1 v1 বাই m2 v2 তার স্কোয়ার সমান হচ্ছে m1 বাই m2। তাহলে m1 v1 বাই m2 v2 মানে কি? তোমার রুট ওভার অফ m1 বাই m2। এবারে কোনটা ভারী? না m2 ভারী। তাহলে হর যদি বড় হয়, ভারী মানে কি? বড়। হর বড়, লব ছোট, তাহলে ভগ্নাংশ কি হবে? 1 থেকে ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি যে এটা লেস দেন 1। তাহলে m1 v1 এটা গুণ করি যদি, তাহলে m2 v2 লেস দেন হচ্ছে। তাহলে m1 v1 এর থেকে m2 v2 বড় হলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্যালি যেটা ভারী বস্তু তার ভরবেগ কিন্তু অপেক্ষাকৃত বেশি হচ্ছে, অর্থাৎ যে বস্তুটা ভারী তার ভরবেগ কি হবে? না অপেক্ষাকৃত বেশি হবে। সেরকম আরেকটা প্রশ্ন যেমন আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে, যদি এটা করার আগে তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে, যে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের এখানে আসে শান্ত পরীক্ষাতে, সেইগুলো আমি মোটামুটি একটা করে দিয়েছি। সেই প্রশ্নগুলো তোমরা আগে দেখে নাও, তারপরে আমি আরেকটা প্রশ্ন আলোচনা করে গতিশক্তিটা শেষ করব। পরের দিন আমাদের যেটা আছে সেটা হচ্ছে ছোট্ট একটা অংশ বাকি আছে, যে যান্ত্রিক সংরক্ষণ সূত্র ও যান্ত্রিক সংরক্ষণ সূত্রটা আমাদের আলোচনা করব। সেই যান্ত্রিক সংরক্ষণ সূত্রটা আলোচনা করার পরে কিছু ম্যাথামেটিক্যাল টার্ম, কিছু ম্যাথামেটিক্সের অঙ্ক করাবো। সেইগুলো করানোর পরে আমরা চ্যাপ্টারটা শেষ করব। যেমন একটি গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি প্রাথমিকের কত গুণ হবে? তাহলে প্রাথমিক বেগটা যদি আমরা ধরে নিই v, প্রাথমিক বেগ ধরে নিলাম, মনে করো প্রাথমিক বেগ সমান হচ্ছে v, আর ভরটা ধরলাম বস্তুটার m। তাহলে গতিশক্তি E সমান কি হচ্ছে? E1 ধরছি, হাফ অফ mv স্কোয়ার। এবারে তোমার কি করছে? বেগটাকে দ্বিগুণ করছে। তাহলে বেগ v সমান কত হয়ে গেল? বেগ সমান হয়ে গেল 2v, বেগ সমান 2v। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি যদি E2 হয়, তাহলে E2 ইকুয়াল টু হাফ অফ m 2v তার স্কোয়ার, তার মানে হাফ অফ m 4v স্কোয়ার। এটাকে যদি সাজিয়ে লিখি 4 ইন্টু হাফ অফ mv স্কোয়ার, তাহলে E1 বা E2 বাই E1 সমান কি পাচ্ছি? 4 ইন্টু হাফ অফ mv স্কোয়ার ডিভাইড বাই হাফ অফ mv স্কোয়ার। হাফ অফ mv স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে E2 বাই E1 সমান 4, তাহলে E2 সমান হচ্ছে 4E1। অর্থাৎ যদি দ্বিগুণ করি তখন কি হয়ে যাবে? গতিশক্তি হয়ে যাবে 4 গুণ।
সেরকম যে প্রবলেমটা তোমাদের দেখালাম সেটা একটু দেখিয়ে দিই। এই জিনিসটা আমরা তোমাদের যে একটা হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান, বস্তু দুটির মধ্যে কার ভরবেগ বেশি হবে, অতএব এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে বাড়িতে পড়ো ও আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। অতএব আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো আর যে কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জানাও, কমেন্ট বক্সে জানাতে পারো বা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি জানাতে পারো। আমি তোমাদেরকে সবসময় অসুবিধা দূর করার জন্য আছি। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি।